ভাইয়া, তুমি আবার কি করবা? এসব ঝামেলায় পড়তে যেও না। গেছে ভালো হয়েছে। তুই জানিস না মায়া, ওর বাপের নামে কত হাজার কোটি টাকা সম্পদ আছে। ওই সম্পদের একটা অংশ পাইলেই তোরা সারা জীবন রাজার হালে কাটাই দিতে পারতিস। তার থেকে সামান্য কিছু নেওয়া টাকার থেকেই আজ আমাদের এত কিছু। আমি তো কম চেষ্টা করি নাই, বারবার বললাম ওর বাপের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে, কিন্তু জেদি মেয়েটা তো শুনলই না। ভুলটা আসলে আমারই হয়ে গেছে রে মায়া। ছোটবেলায় থেকেই যদি ওর বাপের নামে এত বিষ না ঢালতাম, মিথ্যে গল্প বানিয়ে ওকে দূরে না রাখলাম, তাহলে ও হয়তো বাপের সব সম্পত্তি নিজের নামে গোছাই নিত, আর সেই সব সম্পদ আজ আমাদের হাতে থাকতো। তাহলে তো নিয়ে আসতেই হবে। এই সব কিছু ছেড়ে চলে দিলে হবে না। ঘুরে এখানেই আসতে হবে। যাবে কোথায় ও? আমি ছাড়া আছে কি? ওর বাপের নামে ওর কানে যে বিষ ঢেলেছি। রাত ৮টা। আজিজ সাহেবের সাথে আমি লিভিং রুমে বসে কথা বলছিলাম। পলাশের টিম ইতিমধ্যে সাদিকার তার বাবাকে তোলার জন্য বেরিয়ে গেছে। আমার হাতের কামড়ের জায়গাটা এখনও অল্প অল্প ব্যথা করছে, কিন্তু মাথার ভেতরের রাগটা সেই সব ব্যথাকে অবশ করে দিয়েছে। আজিজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আকাশ, শিকদার সাহেবের সম্পত্তি আর গ্যাং সামলানোটা যে কতটা কঠিন তা তুমি আজ প্রথম দিনই টের পাচ্ছ। এই নোংরা সমাজের সাথে চলতে হলে তোমাকে আরও শক্ত হতে হবে। আমি কোনো উত্তর দিলাম না। দরজা দিকে তাকিয়ে রইলাম। আমার অপেক্ষা এখন পলাশের জন্য। রাত ঠিক 9:30টায় পলাশের ফোন এলো। আজিজ সাহেব স্পিকার অন করতেই ওপাশ থেকে পলাশের কথা শোনা গেল। স্যার, কাজ হয়ে গেছে। এক কুলাঙ্গারকে তুলে নিয়ে এসেছি। এখন আমাদের সাভারের সেই পরিত্যক্ত গোডাউনে বেঁধে রেখেছি। কেউ টেরও পায়নি। কাকে পেয়েছো? ম্যাডামের সৎ বাবাকে পেয়েছি, কিন্তু তার সৎ ভাইকে পাইনি। আজিজ সাহেব আমার দিকে তাকালেন। ওনার চোখের ইশারায় বলে দিচ্ছিল এখন চূড়ান্ত অ্যাকশনের সময়। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। রুমে গিয়ে একবার আম্মুর দিকে তাকালাম। আম্মু তখনও মেঘলার মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। আম্মুর চোখে এক অদ্ভুত মমতার পাশাপাশি এক তীব্র প্রতিবাদের আগুন দেখতে পেলাম। আমি আম্মুকে উদ্দেশ্য করে বললাম, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। আজিজ সাহেবের সাথে কিছু দরকারি কাজ আছে। তুমি মেঘলাকে তুমি মেঘলাকে দেখে রাখো। আমার শুধু মাথা নাড়ালো, মুখে কিছু বলল না। আমি আর আজিজ সাহেব ল্যান্ড ক্রুজারে চড়ে বসলাম। গাড়ি ছুটে চলল সাভারের দিকে। রাতের ঢাকা শহরকে আজ অন্যরকম লাগছিল। জেলের সেই অন্ধকার সেল থেকে আজ আমি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি। কিন্তু আমার মনের ভেতরের অন্ধকারটা যেন জেলের চেয়েও তীব্র। গোডাউনে পৌঁছানোর পর ভেতরের দৃশ্য দেখে আমার চোখ শক্ত হয়ে গেল। শোয়ারটাকে একটা লোহার পিলারের সাথে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা, মুখে স্কচ টেপ মারা। আমাদের দেখে ওর চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। পলাশ এগিয়ে এসে বলল, ভাই, এদের কি করতে হবে বলুন? এদের চামড়া তুলে নুন ঘষে দেব, না অন্য কিছু করব? আমাকে কি কারণে এখানে তুলে আনা হয়েছে? আমি কার কি ক্ষতি করছি? হ্যাঁ, তোরা জানিস আমি কে? এখনই যদি আমাকে না ছাড়িস, তোদের এমন পস্তাতে হবে যে তোরা স্বপ্নেও ভাবতে পারবি না। জানোয়ার, নিজের অপরাধ এখনো বুঝতে পারছিস না, তাই না? মেঘলা, তোর সেই অবুঝ সৎ মেয়েটার সাথে তুই আর তোর ছেলে কি করেছিস সেটা তোর মনে নেই? তোদের মতো পশুর কাছে অবশ্য এসব কোনো ব্যাপারই না। তোদের মতো নরপশুকে এক গুলিতে মেরে ফেললে তো পাপের সঠিক শাস্তি হবে না। তোদের শাস্তি এমন হবে যাতে তোরা বেঁচে থেকেও প্রতিদিন তিল তিল করে মরিস। নিজেদের পুরুষ বলে দাবি করিস না। আমার কথার থমথমে শব্দগুলো সাথে সাথে গোডাউনের দেওয়ালে ধাক্কাকে প্রতিধ্বনি তৈরি করলো। ভেতরের বাতাসটা যেন নিমেষেই ভার হয়ে গেল। আমি পলাশ ভাইয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, পলাশ ভাই, এর জান নেওয়ার কোনো দরকার নেই। শুধু এমন একটা ব্যবস্থা করেন যেন জীবনে আর কোনো দিন কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর সাহস না পাই। এর পুরুষত্ব আজ এই গোডাউনের চার দেওয়ালেই শেষ হবে। ইচ্ছে করছিল নিজ হাতেই পশুটাকে শেষ করে দিই, কিন্তু শিকদার সাহেবকে কথা দিয়েছিলাম হাত রক্তে রাঙাবো না। পলাশের ইশারায়
ছেলেদের হাত চলতে শুরু করলো। গোডাউন জুড়ে পশুর মতো গোঁকানি আর বুক ফাটা চিৎকার ছড়িয়ে পড়ল, কিন্তু শিকদার সাহেবের বিশ্বস্ত ছেলেদের হাত এতটুকুও কাঁপল না। একসময় যন্ত্রণার চূড়ান্ত সীমায় গিয়ে লোকটা নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে পড়ল। এবার রক্ত বন্ধ করে ব্যান্ডেজ করে দেন, না হলে দেখা যাবে রক্ত বের হয়েই মারা গেছে। কিন্তু আমি চাচ্ছি না মারা যাক। আর ওটা একটা বক্স ভরে ওর বাসার সামনে ফেলে দিয়ে আসেন, যাতে জ্ঞান ফিরলেই নিজের কৃতকর্মের উপহার দেখতে পাই। ভাই, এত কষ্ট করব বলছেন, রাস্তার পাশে মেলে দিই। না না, মিডিয়া জানাজানি করা যাবে না। মিডিয়া পর্যন্ত গেলে অহেতুক ঝামেলা বাড়বে। আর সবচাইতে বড় কথা, মেঘলার সাথে হওয়া জঘন্য অতীতটা সবার সামনে চলে আসবে। আমি চাই এ বিষাক্ত হিসাব নিকাশটা আমাদের এই চার দেওয়ালের ভিতরেই থাক। আপনি বরং উপহারটা নিয়ে সোজা ওদের বাসার সামনে ফেলে দিয়ে আসুন। বাসার সামনে ফেললে তেমন কোনো লাফড়া হবে না, কারণ নিজেদের পাপাচার আর অপরাধের থলে তো ওদের নিজেদের কাছেই আছে। লোকলজ্জা আর অপরাধ প্রকাশ পাওয়ার ভয়ে ওরা পুলিশ বা মিডিয়া থেকে দূরে থাকবে, কাউকে কিচ্ছু বলতেও পারবে না। বলতে গেলে উল্টো ওরাই ফেঁসে যাবে। আর শোনেন পলাশ ভাই, এরপর ওর কুলাঙ্গার ছেলেটাকে তুলে আনার ব্যবস্থা করেন। বাপ বেটা দুটোকেই সমান ভাগ বাটোয়ারা করে দিতে হবে। ওয়াকেজো করে ছাড়বো দুটোকে। গুড, বুদ্ধির সাথে কাজ করতে হবে। আর এই জানোয়ারের বাইরে কাউকে বলতেও পারবে না, কারো কাছে যেতেও পারবে না, কারণ ধর্ষণের বিষয়ে আসলে তাকেই জেলে যেতে হবে, তাকেই শাস্তি পেতে হবে। এই শাস্তি ওর জন্য পারফেক্ট। এটা এমন একটা শাস্তি যার ফল ধুকে ধুকে মারবে। জি, বুঝেছি। এইবার বুঝেছি কেন শিকদার সাহেব এই ছেলেকে পছন্দ করেছেন। আমি তো কিছুই বলিনি, কিছুই করিনি। যা বললাম তাই করেন। কোনো ওয়ার্নিং নয়, কোনো হুমকি নয়। ওকে পেলেই উঠানোর ব্যবস্থা করেন। আমার কথা শুনে মায়ের বাবার ব্লিডিং বন্ধ করে ব্যান্ডেজ করে দিল। তারপর ওর পুরুষঙ্গ একটা ব্যাগে ভরে ওর গলায় বাঁধলো। আজিজ সাহেব, চলুন এবার বাসায় যাই। মামা, আব্বু তো এখনো আসলো না, কলও রিসিভ করছে না, এখন ফোনটা বন্ধ বলছে। হঠাৎ করে কোথায় গেল? অথচ তাকে সবকিছু জানানো হয়েছিল অনেক আগেই। মায়া, ওই ছেলেকে তোকে কিভাবে চিনে? মামা, ও আমার ক্লাসমেট। আমার পেছনে কিছু মাস ঘুরছিল। শিকদারের লোকজন ওই ছেলের সাথে কি করেছে? কি জন্য মেঘলা? কি এমনভাবে উঠিয়ে নিয়ে গেল? কি চাই যে এমনভাবে উঠিয়ে নিয়ে গেল? বিষয়টা আমারও মাথায় ঢুকছে না। হঠাৎ এমন কিছু হবে ভাবিনি। হঠাৎ অ্যাকশন, হঠাৎ করেই সব কিছু। কিছু একটা তো করতে হবে। তারপর আমি বাসায় চলে আসি। আজিজ সাহেব ওনার বাসায় চলে গেল। রাত 12টা। দেখি আম্মু চুপচাপ সোফায় বসে আছে। কোথায় যাওয়া হয়েছিল? এতক্ষণ কি করছিলি? দুজনের একজনের ব্যবস্থা করে এলাম। তুই মানুষ হত্যা করতে গিয়েছিলি? তুমি বলো, ওই জানোয়ারের কি করা উচিত? আমি কিচ্ছু করিনি, আর কাউকে হত্যাও করিনি। আমি এমন ব্যবস্থা করে এসেছি যে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ইচ্ছে তো করছিল মেরে ওর শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে টুকরো টুকরো করে দিই। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যাবরেশন করিয়ে নিতে হবে। তুমি তার সাথে কথা বলো, একটু বেটার ফিল করলেই হাসপাতালে নিয়ে যেতে হবে। মনের ভিতর কত বড় একটা ক্ষত হয়ে আছে, সে ছাড়া অন্য কেউ জানে না। যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। কোনো একটা রুমে গিয়ে শুয়ে যাও। মেয়েটার কথা ভাবতেই চোখের পাতা এক করতে পারি না। না জানি কি কি হয়েছে ওর সাথে। মনের ভিতরে কত কষ্ট লুকিয়ে রেখেছে। খাওয়া হয়েছে? খাবার তো দিয়ে যাবার কথা। দিয়ে গিয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। মেয়েটাকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। তার তো পোশাক নেই, কি পরবে শুনি? আগামীকাল যথাসময়ে সব কিছু চলে আসবে। যাও, রুমে যাও, আমিও গিয়ে শুয়ে পড়ি। তোরা অপেক্ষা কর, তোদের বাবা চলে আসবে। আমি এখনই বাসায় যাই। হয়তো কোথাও আড্ডা দিচ্ছে। যে নেশারু, নেশা করে হয়তো কোনো ক্লাবে পড়ে আছে। মনসুর আলী বাসা থেকে বের হতে যাবে, তখন একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে আসে। এসে বলে যে তাদের মালিককে কারা যেন ফেলে গেল। সিকিউরিটি গার্ডের কথা শুনে সবাই বাসার বাইরে ছুটে যায়। বাইরে এসে দেখে
মায়ের বাবা পড়ে আছে আর গলায় ব্যাগ বাঁধা আছে। মায়া আর ওর মা চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। এভাবে কান্নাকাটি না করে ধরে বাসার ভিতরে নেওয়ার ব্যবস্থা করো। এই গার্ড, তুইও ধর। তারপর সবাই ধরাধরি করে বাসায় নিয়ে যায়। ব্যাগে কি আছে? কেউ পানি এনে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। সাদিক, যা তো পানি নিয়ে আয়। দেখি ব্যাগে কি আছে। মনসুর আলী ব্যাগ খুলে ভয়ে ব্যাগ হাত থেকে পড়ে গেছে। একটু চুপ থেকে রাখে তাতে দাঁত চেপে বলে, কার এত বড় দুঃসাহস যে এমন কাজ করলো? ওরে তো আমি ছাড়বো না। মামা কি আছে? এমনভাবে ব্যাগ ফেলে দিলে কেন? সাদিক ব্যাগ উঠিয়ে দেখে ওর হাত থেকেও ব্যাগ পড়ে যায়। চোখে মুখে ভয় স্পষ্ট, হাত কাঁপতে শুরু করেছে। মায়ের বাবার চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে চেষ্টা করতেই জ্ঞান ফিরে আসে। কি হয়েছে তোমরা? কে তোমার এমন অবস্থা করেছে? ওই ছেলে, ওই ছেলে। ওরে তো আমি ছাড়বো না, ওকে নিজে হাতে খুন করব। কার সাথে লাগতে এসছে জানে না, ওর জীবন জাহান্নাম বানিয়ে দেবো। এখন ধরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। তারা আর দেরি না করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরের দিন সকাল, হাই তুলতে তুলতে বাইরে এলাম। এত বড় বাসা আর লোক মাত্র 3টা। যদিও আজকে কিছু কাজের লোক আর রান্নার লোক আসবে, কি থেকে কী যে হচ্ছে সেটাই ভাবছি। আম্মু রুম থেকে বেরিয়ে এলো। আম্মু, আমার ফোনটা কোথায়? ব্যাগে আছে, ওয়েট, ব্যাগ নিয়ে আসছি। আম্মু ব্যাগ নিয়ে এসে আমার সামনে রাখলো। এখানে কি সব কিছু আমার পোশাক রয়েছে? এটা জ্বর ছেড়েছে। রান্নাঘর কোন দিকে? কোনো কিছুই কি নেই? না, আজকে সব কিছু আসবে, তারপর দুপুর থেকে রান্না হবে। বসে আছি, তখন পলাশ ভাই এলো। আমার কাছে এসে বলল, ভাই, 2 জানুয়ারিকে ধরে গোডাউনে বেঁধে রেখেছি। সকালে উঠিয়েছি, হাসপাতাল থেকে বাসায় ফিরছিল তখন উঠিয়েছি। গাড়ি বের করেন। আম্মু, আমি আসছি, খাবার ঠিক সময়ে পৌঁছে যাবে। ওভাবে উঠে পলাশ ভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম। 40 মিনিট পর গোডাউনে এসে পৌঁছে যাই। মুখে টেপ মেরে রেখেছে, চেহারায় মারের দাগ। কাছে গিয়ে মিডিল বরাবর লাথি দিলাম। লাথি গিয়ে ছটপট শুরু করেছে। মুখ থেকে টেপ খুলতেই, তুই? মামা তোকে ছাড়বে না, কুত্তার বাচ্চা। নিজেদের ভালো চাইলে ছেড়ে দে। তোর বাপের পুরো সঙ্গ কেটে কেন তার গলায় ঝুলিয়ে তোদের বাসার দরজায় ফেলে রেখে এসেছি জানিস? নিজের সৎ মেয়েকে রেপ করার অপরাধে। আমার মনে হলো নরপশুটার জন্য এটাই ছিল সবচেয়ে পারফেক্ট শাস্তি। এক গুলিতে মেরে ফেলে তো একেবারে সব খেলা শেষ হয়ে যেত। আর কবরের আজাব তো আর দুনিয়ায় বসে চোখে দেখা যায় না, তাই না? ওর চুলের মুঠি ধরে মুখটা উপরে তুলে বললাম, আর তোকে কেন এখানে তুলে আনা হয়েছে তা কি নতুন করে বলে দিতে হবে? তোর বাপের পথ ধরেই তোকে হাঁটতে হবে। তুইও তো সেই নিষ্পাপ মেয়েটার উপর কম অত্যাচার করিসনি, তুইও তো তাকে রেপ করেছিস। ছি, তোদের পুরো রক্তটাই তো নোংরা, পুরো পরিবারটাই একটা জঘন্য নর্দমা। একটা মানুষ কিভাবে নিজের বোনের বয়সী একটা মেয়ের সাথে এমন শয়তানি করতে পারে? না, এমন করিস না। তুই কিন্তু মোটেও এটা ঠিক করছিস না। মামা তোদের কাউকে ছাড়বে না। তোদের এমন অবস্থা করবে যে তোরা সেটা কল্পনাও করতে পারবি না। রাখ মাদারবোর্ড, তোর শুকনা হুমকি। তার বাপের মতো করে তাকেও ফেলে আসেন ভাই, আর আমাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। তারপর একজনের সাথে আমি চলে এলাম। বাসায় এসে বসেছি, ওই মুহূর্তে আজিজ সাহেব এলেন। পলাশের ফোন এসেছিল, গ্রেট। তবে মনসুর আলী চুপচাপ বসে থাকবে না, রাগে ও পাগল হয়ে যাবে। পাগল হলে হবে, তবে এসব খুনাখুনির মধ্যে যাব না। ওই জানোয়ার দুটোকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। ওদের লালা সংগ্রহ করা হয়েছে তো সেগুলো আপনার ওয়াইফের কাছে পাঠিয়ে দিন। জেলে যাক। ইচ্ছে তো করছিল নিজের হাতে খুন করি, কিন্তু ভাবলাম থাক, বাকিটা আইন করুক। মেঘলার বিষয়টা কি এমনভাবে ছড়িয়ে দেবা? মিডিয়া জানাজানি হলে তো পুরো দেশে ছড়িয়ে পড়বে। আর শিকদার সাহেব কিভাবে এমন কথা বলবো বুঝতে পারছি না। উনি কষ্টও পাবেন। ওনাকে জানানোর প্রয়োজন নেই, শুধু শুধু উনি কষ্ট পাবে। তবে যেই শাস্তিটুকু ওনাকে দিয়েছি ওটা কি কম হয়েছে বলছেন? ওরা যদি বাড়াবাড়ি না করে তাহলে আমরাও আর কিছু করব না। আমার মনে হয় পুরো বাংলাদেশের রেপিস্টদের
এমন শাস্তি দেওয়া উচিত। ঠিক বলেছ, কিন্তু আইন টাকার কাছে বিক্রি। যেমন তোমাকে ছাড়িয়ে নিলাম, এমনভাবেই সবাই পার পেয়ে যাচ্ছে। তবে এই দুনিয়াতে পার পেয়ে গেলেও কি পরপারে পার পাবে? কখনোই না। আমি অ্যাব্রশনের কথা বলছিলাম। আপনার ওয়াইফ কি বলছে? সন্ধ্যায় এসে মেডিসিন দিয়ে যাবে। যেহেতু বেশি দিন হয়নি তাই মেডিসিনে কাজ হয়ে যাবে। তার কলিগ গাইনোকোলজিস্ট তাকেই নিয়ে আসবে। ওকে। আর মনসুর আলীর কি 2 নম্বর ব্যবসা আছে? সম্ভবত শিকদার সাহেবেরও আছে। আমার কথা শুনে আজিজ সাহেব আমার দিকে তাকালো। এখন যেহেতু সব কিছু তোমার, তাই তোমার এই সব সম্পর্কে জানা উচিত। ভিন্ন ধরনের বিজনেস আছে, মনসুর আলীও বিভিন্ন ধরনের ব্যবসা আছে। কখন কোথায় কি হয় সেগুলোর ডিটেলস কি পাওয়া সম্ভব? এই লোক শুধু নামে উকিল, কিন্তু ভিতরে তো অন্য কিছু। উকিল রূপটা শুধু মানুষকে দেখানোর জন্য। এগুলো কোনো ব্যাপার হলো? অপেক্ষা করো, আজকের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবা। তুমি ওই সব জেনে কি করবা? কুত্তার কানে সুড়সুড়ি দিতে ইচ্ছে করলো। দেখতে চাই সে কামড় দেই না দৌড় দিয়ে পালাই। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না। সব কিছুর ডিটেলস পাই, তারপর জানাবো। ওনার সঙ্গে আরও কিছু কথা হলো, তারপর একসাথে বসে খাবার খেলাম। ওই বাস্টার্ডকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার জলে ভাসিয়ে দেব। ওরে আমি জ্যান্ত কবর দেব। এদের পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিল। কিন্তু কথা হচ্ছে এমন করলো কেন? জানেও তো মেরে ফেলতে পারতো। আর এতদিন কিছু বলল না, এখন বলল কেন? এর মাঝে কি এমন হয়েছে? কি করছো তোমরা দুজন? তোমাদের বাবা ছেলে এমন করলো কেন? কি হলো? তোমরা উত্তর দাও। এত বছর কেন কিছু বললো না, এখন বললো কেন? এখন এমন কেন করলো? কেন? কি হলো? চুপ কেন? ফরিদ, উত্তর দাও। তোমার আর তোমার ছেলের এমন করলো কেন? কি করছো তুমি? তোমার ছেলের কি করেছে? মায়ের বাবা কিছু বলছে না, চুপচাপ আছে। মনসুর আলী কিছুই বুঝতে পারছে না। তাদের হত্যা না করে কেন এমন শাস্তি দিল? তাদের দুজনকে তো মেরে ফেলতে পারত। আর তারা দুজনে বা এমন চুপচাপ কেন? আর কেনই বা আমার বিরুদ্ধে ওরা কোনো অ্যাকশন নিতে বলছে না? মনসুর আলী তার ভাগ্নের কাছে যায়, গিয়ে বলে, তুই বল, তোর এমন অবস্থা কেন করেছে? কি করেছিস তোরা বাবা ছেলে? এর কারণ খুঁজে বের করতে খুব বেশি সময় লাগবে না। আমি এখন বাসায় গেলাম। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি। মনসুর আলী তার বোনকে এসব বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আজিজ সাহেবের সাথে বসে কথা বলছি, তখন ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। রিসিভ করলাম। রিসিভ করতেই, তুই আমার বোন জামাইয়ের সাথে আর ভাগ্নের সাথে যা করেছিস তার জন্য তোকে কোনোদিন ক্ষমা করব না। তোর জীবন আমি ধ্বংস করে ছাড়বো। কি স্যার, হাঁটুর বয়সে একটা বাচ্চাকে এমনভাবে হুমকি দিচ্ছেন? এটা কি আপনার মতো ব্যক্তির সাথে যায়? কিভাবে আমার মতো ছোট একটা বাচ্চাকে হুমকি দিতে পারেন আপনি? তোকে তো আমি বাস্টার্ড। স্যার, এমনভাবে গালি দিবেন না। আমার সাথে আপনার কি দুশ্মনী সেটাই তো বুঝতে পারছি না। তোকে তো আমি একবার পাই, তারপর দেখবি মজা। একটা কিট হয়ে বাঘের সাথে লড়তে এসেছিস। স্যার, মনে হচ্ছে ছোটবেলায় কখনো হাতি আর পিঁপড়ার গল্প শুনেননি। ছোট একটা পিঁপড়া বিশালকার ওই হাতির কী দশা করেছিল। তার নাকের ভিতরে ঢুকে কামড়ে কামড়ে তাকে পাগল বানিয়ে দিয়েছিল। আপনি নিজেকে বিশাল বাঘ ভাবলে আমি হলাম সেই পিঁপড়া। আপনার নাকের ডগায় বসেই সব ছক সাজাবো, অথচ আপনি কিছুই করতে পারবেন না। বাই দ্য ওয়ে, কী জন্য ফোন দিয়েছেন বলুন তো? নিশ্চয় এটা জানতে যে ওদের দোষটা কী ছিল, কেন ওদের আমি আজ এই অবস্থায় দাঁড় করিয়েছি। আপনি যদি জানোয়ার হয়ে থাকেন তাহলে বাস্টার্ড, মুখ সামলে কথা বল। তুই জানোয়ার কাকে বলছিস? হ্যাঁ, আরে মনসুর সাহেব, আপনি জানেন না পশু পাখিদের ভালো বাংলায় জানোয়ারও বলে? এ মাত্রই তো আপনি নিজেকে বাঘ বলে দাবি করলেন। তাহলে তো আপনি অফিসিয়ালি একটা জানোয়ারই, তাই না? সে যাই হোক, আপনি যদি জানোয়ার হন তবে ওরা দুজন আপনার চেয়েও নিকৃষ্ট কোনো পশুর জাত। আসল ঘটনা কি ওদের মুখ থেকে শুনেছেন? মনে তো হয় না বলেছে।
বললে কি আর কষ্ট করে আমার নাম্বার জোগাড় করে আমায় ফোন দিতেন? তা শুনুন, আপনি কি কখনো আপনার নিজের সৎ মেয়েকে রেপ করার কথা চিন্তা করতে পারেন? কিংবা সৎ বোন হলে তার শ্লীলতাহানি করার কথা মাথায় আনতেন? ওই দুই নরপশু কিন্তু সেটাই করেছে। বাকিটা নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিন। আর এখনও যদি আমার কথা বিশ্বাস না হয়, একদিন মুখোমুখি দেখা করুন, একেবারে প্রমাণসহ কালির দাগগুলো দেখিয়ে দেব। মেয়েটা কিন্তু আর কেউ নয় মনসুর সাহেব, ওটা আপনার নিজেরই রক্তের ভাগ্নি। অন্ধ প্রতিশোধের আগুনে নিজেকে পুড়াতে পুড়াতে আপনি আসলে সত্যি সত্যি একটা জানোয়ারে পরিণত হয়ে গেছেন। কি সব বলিস? তোর মাথা ঠিক আছে? হুম। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার বিষয়। শরীরে জ্বর দেখে ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার কীভাবে যেন রক্ত নিয়ে যায় আর ল্যাব টেস্ট করাই, সেখান থেকে জানা যায় সে প্রেগনেন্ট। আর মেঘলাকে জিজ্ঞেস করতেই সব কিছু বলে, আর কে কী করেছে সেটাও বলে। আপনার ঘরেও দুইটা মেয়ে আছে মনসুর সাহেব, আর সব থেকে বড় কথা, ওটা আপনার ভাগ্নি, আপনার বোনের মেয়ে। এখন আপনার ভাগ্নির সাথে এমন করেছে, কিছুদিন পর আপনার মেয়ের সাথে এমন করতো না, তার কি গ্যারান্টি ছিল? ভাবলাম খুন করলে একেবারে মরে যেত, তাই এমন ছোট্ট একটা শাস্তির ব্যবস্থা করেছি। যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে জিজ্ঞেস করেন আপনার বোন জামাইকে আর ভাগ্নিকে। মনসুর আলী কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। ওনার ফোনের ওপাশের নীরবতাই বলে দিচ্ছিল আমার শেষ কথাগুলো ওনার বুকের ভেতরে তীরের মতো গিয়ে বিঁধেছে। অহংকার আর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে থাকা মানুষটা আচমকা এক মহাসত্যের মুখোমুখি দাঁড়িয়ে থমকে গেছে। আজিজ সাহেব আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। আজিজ সাহেব সোফা থেকে সামান্য ঝুঁকে বললেন, সাবাস আকাশ, তুমি এক ফোঁটা রক্ত না ঝরিয়ে মনসুর আলীকে মানসিক ধাক্কাটা দিলে। ওটা ওনার ওই শটগানের গুলির চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। ও এখন নিজের ঘরেই নরক দেখবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে পিছনে হেলান দিলাম। যে মানুষটা এতক্ষণ বাঘের মতো গর্জন করছিল, সে এখন নিজের বোন আর ভাগ্নির সামনে চোখ তুলে তাকাতে পারবে না। আজিজ সাহেব, পাপের আসল শাস্তি তো এটাই। আপু, কোনো প্রবলেম? বাসায় আসার পর থেকে কেমন যেন হয়ে আছেন। কোথাও কি কোনো প্রবলেম হয়েছে? মনে হচ্ছে আপনাকে দুশ্চিন্তা এবং বিষণ্ণতায় গ্রাস করেছে। মনসুর আলী মেয়ের দিকে তাকালো এবং আমার বলা কথা তার মনে পড়ে গেল। মেয়েকে কোনো উত্তর দিল না, চুপচাপ ফোনের দিকেই তাকিয়ে রইল। আব্বু, এনি প্রবলেম? অফিসে যাবেন না? তুমি কি কিছু বলতে এসেছো? কিছু লাগবে? আমর থেকে শুনলাম মেঘলাকে কে যেন বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে। কার এত বড় সাহস যে এমন কাজ করলো? ওর কি মরার পাখনা গজিয়েছে? না, তেমন কিছু না। শুধু মেঘলার সম্পর্কে জিজ্ঞেস করতে এলাম। কিছু বলছেন না? চুপচাপ রয়েছেন, বিষয়টা বুঝতে পারছি না। এমন কিছু শুনলাম যা আমাকে নীরব করে দিয়েছে। আমি খারাপ, ডেঞ্জারাস, কিন্তু কিন্তু আমার থেকেও বেশি ডেঞ্জারাস খারাপ জানোয়ার এই পৃথিবীতে আছে। ছি, কিভাবে এমন করতে পারলো? কী সব বলছেন? কিছু তো বুঝলাম না। আমি চলে গেলাম। তোমার আম্মু খুঁজলে বলবা চলে গিয়েছে। আগে হাসপাতালে যাব, তারপর অফিসে। মনসুর আলী লিভিং রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে তার বডিগার্ডদের সাথে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে হাসপাতালে। মনসুর আলী ধীর পায়ে হেঁটে গিয়ে ওর বোন জামাই রাফিদের পাশে গিয়ে দাঁড়ায়। মনসুর আলী এক অদ্ভুত ফিসফিসে কিন্তু ধারালো গলায় জিজ্ঞেস করলেন, আকাশ ছেলেটাকে ফোন দিয়েছিলাম। আকাশ ফোনে যা বলল ওটা কি সত্যি? তোরা তোরা মেঘলার সাথে এই জঘন্য কাজ করেছিস? রাফিদ কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। ওনার সেই নীরবতাই মনসুর আলীর জন্য সবচেয়ে বড় উত্তর ছিল। মনসুর আলী আর কিছু না বলে পিছনে ঘুরে আসলো। যখন একেবারে চলে আসতে যাবে, তখন মায়ের আম্মু মনসুর আলীর হাত ধরে বলে, ভাই, কি হয়েছে? ওই ছেলে কি বলেছে ফোনে? মনসুর আলী ওনার বোনের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলেন। ওনার চোখ দিয়ে রাগে আর অপমানে জল বেরিয়ে এলো। ওনার নিজের গলার আওয়াজ ওনার নিজের কাছেই অচেনা ঠেকল। তুই জানতে চাচ্ছিস তোর স্বামী আর ছেলে চুপ কেন? কারণ এরা মানুষ না, এরা দুটোই জানোয়ার। ওরা তোর নিজের পেটের মেয়ে মেঘলাকে রেপ করেছে, আর সেই পাপের ফসল এখন মেঘলার পেটে। কথাটা শোনা মাত্রই মায়ের আম্মু এক বীভৎস চিৎকার দিয়ে মেঝেতে পড়ে গেলেন।
মায়া স্তব্ধ হয়ে ওর মামার মুখের দিকে তাকিয়ে রইল। ওনার নিজের বাবা আর ভাই যে এতটা নিচে নামতে পারে ওরা হয়তো কল্পনাও করতে পারেনি। মনসুর আলী ওনার কোমরের রিভলভারটা বের করে রাফিদের দিকে তাক করলেন। ওনার দাঁতে দাঁত চেপে বললেন, ইচ্ছা করছে তোদের দুজনকে এখনই গুলি করে কুত্তার খাবার বানাই দি, কিন্তু আকাশ তোদের যে শাস্তি দিয়েছে তোদের জন্য সেটাই ঠিক আছে। তোরা বেঁচে থাকতে প্রতিদিন মরবি, জানোয়ার। মেঘলা তোর নিজের মেয়ে না হলেও এটা তোর সৎ মেয়ে। ভাই, তুমি এই সব বলছো তাই না? নিশ্চয়ই তোমাকে ভুলভাল বুঝিয়েছে। এমন কিভাবে করতে পারে? আমার একটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। আমি কখনো বিশ্বাস করব না। বিশ্বাস না হলে তোর ওই কুলাঙ্গার জামাইকে জিজ্ঞাসা করে দেখ, এত কিছু ঘটে যাওয়ার পরেও লোকটা কেন চুপ ছিল। তা কি এখনো বুঝতে পারছিস না? আসল সত্য জানাজানি হয়ে যাবে সেই ভয়ে তো সাপের মতো ফনা গুটিয়ে চুপ করে বসেছিল। ওটা তোদের নিজের মেয়ে ছিল রে, কোনো কেনা দাসীর বা রাস্তার কুড়িয়ে পাওয়া মেয়ে ছিল না। আর রাস্তার মেয়ে হলেও কি কোনো মানুষ এই জঘন্য কাজ করতে পারে? এখন চোখে জল ফেলে আফসোস করে কোনো লাভ নেই। তবে ওদের শাস্তি দেওয়া হয়েছে, একদম ঠিক হয়েছে। ওদের মতো পশুর জন্য এটাই প্রাপ্য ছিল। সময় গড়িয়ে সন্ধ্যা নামলো। ঢাকার আকাশ কালো করে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এমন সময় আজিজ সাহেবের ওয়াইফ এবং ওনার কলিগ একজন অভিজ্ঞ গাইনোলজিস্ট আমাদের বাসায় এলেন। আম্মু ওনাদের পরম যত্নে মেঘলার ঘরে নিয়ে গেল। আমি আর আজিজ সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছিলাম। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার ম্যাডাম আর আজিজ সাহেবের ওয়াইফ ঘর থেকে বের হয়ে এলেন। ওনাদের মুখ বেশ গম্ভীর হলেও একটা স্বস্তির আভাস ছিল। ডাক্তার আমার দিকে তাকিয়ে বললেন, আকাশ, মেঘলার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। যেহেতু মাত্র 3 সপ্তাহ হয়েছে, তাই আমি ওনাকে কিছু নির্দিষ্ট মেডিসিন দিয়েছি। আর রাতেই ওনার হালকা ব্লিডিং শুরু হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। তবে ওনার মানসিক ট্রমাটা কাটাতে সময় লাগবে। আমি ওনাকে কিছু অ্যান্টি ডিপ্রেশেন্ট আর ঘুমের ওষুধ লিখে দিয়েছি। আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিলাম। সাথে আজিজ সাহেবও চলে গেলেন। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগছিল। মনসুর আলীর সেই অহংকারী বাঘের থাবা আজ ভেঙে গেছে, কিন্তু আমার মনের ভেতর আজ কোনো হিংসা বা অহংকার নেই। মেঘলা মুক্ত। ওনার পেটের ভেতরের সেই কলঙ্কটা আজ রাতেই ওষুধের মাধ্যমে ধুয়ে সাফ হয়ে যাবে। ঠিক তখনই আমার ফোনে মনসুর আলীর নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আকাশ, মেঘলার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ নেই আমার। তবে শিকদার সাহেবের গদিতে তুমিই সবচেয়ে যোগ্য ব্যক্তি, সেটা স্বীকার করতে আজ আমি বাধ্য হলাম। তোমার কথার ধার আর চিন্তা ভাবনা দেখে মানতে হচ্ছে শিকদার সাহেবের জায়গাটা নেওয়ার শতভাগ ক্ষমতা তোমার আছে। আমাদের মধ্যকার দুশ্মনীটা এখানেই বন্ধ হলো। সত্যি বলতে শত্রুতা তো এখনো ঠিকমতো শুরু হতেই পারেনি। তবে তুমি যে আমার সবচেয়ে যোগ্য প্রতিপক্ষ হতে পারো সেটা আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। এখন সোজা কথা, কেউ কারো পথের কাটা হব না। তুমি আমার রাস্তায় আসবে না, তবে কথা দিচ্ছি মনসুর আলী কোনোদিন তোমার সীমানায় পা রাখবে না। কি বলেন মনসুর সাহেব? আমি তো ভেবেছিলাম যে আপনার সাথে খেলবো। যাই হোক, আপনি যখন বলছেন খেলতে রাজি না, তখন আমি কিছুই বলবো না। তবে আপনার ভাগ্নে আর বোন জামাই কিছু না বললেই হলো। এবার কিন্তু জ্যান্ত কবর দিব। আর আপনি যদি মধ্যখানে এসে নাক গলান, তাহলে কিন্তু আপনার সাথেও শত্রুতা হবে। আমি জানোয়ারটার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। ইচ্ছা তো করছিল আমি ওদের গুলি করে হত্যা করি। জি, বুঝলাম। বেস্ট অফ লাক স্যার। ফোন কেটে পকেটে রেখে আকাশের দিকে তাকালাম। প্রতিশোধের আগুনটা অবশেষে নিভে এসেছে। আমি একটু চুপ করে রইলাম। আমার গন্তব্য কি? যে ছেলেটা কিছুদিন আগে জেলের অন্ধকার সেলে বন্দী ছিল, আজ সে পুরো ঢাকার একটা বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করছে। পরিস্থিতি মানুষকে কত দ্রুত বদলে দেয়। আজিজ সাহেবকে ফোন দিলাম। 2 বার রিং হতেই রিসিভ করলো। আজিজ সাহেব, কোনো মাদক বা নোংরা ব্যবসার টাকা স্পর্শ করব না। মিলের ভেতরে যত লিগ্যাল সম্পত্তি আর স্টক আছে সব আমাদের নিজেদের।
টেক্সটাইল চেইনের অন্তর্ভুক্ত করে দেওয়া হোক। শিকদার সাহেবের গ্যাং এখন থেকে শুধু প্রোটেকশন আর রিয়েল এস্টেটের লিগ্যাল সাইড দেখবে। কোনো নোংরামির মধ্যে আমরা পা বাড়াবো না। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলার শব্দ এলো। ওকে, তোমার যা ইচ্ছা, তবে একবারে সাধু হয়ে গেলে শত্রুরা ঝাঁপিয়ে পড়বে। আর মনসুর সাহেবকে দুধে ধোয়া তুলসী পাতা ভেবো না। আমি কি বলেছি একেবারে ভালো হয়ে যাব? আপনার সাথে আগামীকাল এসব নিয়ে কথা বলবো। আজকে ফোন রাখলাম, বাই। ওকে, বাই। ফোন কেটে দিলাম। ফোন কেটে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছি। আমার ভবিষ্যৎ কি এমন অন্ধকার হবে না উজ্জ্বল হবে? এখন আমি যেমন চাইবো তেমন হবে। টাকা আছে, পাওয়ার আছে। মেঘলা সুস্থ হলেই শিকদার সাহেবের সাথে দেখা করতে নিয়ে যেতে পারবো। না, ওনাকেই নিয়ে চলে আসি। এই কয়েক মাস উনি ওনার মেয়ের সাথে থাকুক। আজিজ সাহেবের সাথে আগামীকাল কথা বলবো। পরের দিন সকাল 10টা, আজিজ সাহেবের সাথে বসে আছি। উনি শিকদার সাহেবের বের হয়ে আসার কথা শুনে বললেন, উনি কি বের হয়ে আসবেন? এত বছরে আসেনি। ট্রাই করতে হবে। আমি ওনাকে দেওয়া কথা রাখতে পেরেছি। সময় লাগলো না, এই কয়েকদিনেই হয়ে গেল। আর সমস্ত কিছুর পেপার রেডি করেন। এখন ওনার মেয়ে যেহেতু চলে এসেছে, সেহেতু তাকে দিয়ে দিব। লোভ মানুষকে ধ্বংস করে। কিন্তু শিকদার সাহেব তো তোমাকে দিয়েছে, তার মেয়েকে নয়। আপনি পেপার রেডি রাখেন আর ওনাকে বলবেন আপনার মেয়ে আপনাকে ডেকেছে। তাহলে দেখবেন হয়তো বেরিয়ে চলে আসবে। এক সপ্তাহ পর তারপর ওনাকে বেরিয়ে আসতে বলবো। কিন্তু মেঘলার কি অবস্থা? আম্মুর থেকে জানলাম রাতে ব্লিডিং হয়েছিল আর পেট ব্যথায় ছটপট করছিল। এখন ঠিক আছে এবং ঘুমিয়ে আছে। যত ঘুমিয়ে থাকবে ততই মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকবে। ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর উনি চলে যায়। আমার জন্য এইসব না। ফোন স্ক্রল করছি, তখন পলাশ ভাই এলো। বস, আপনার কথা মতো সব কাজ হয়ে গিয়েছে। সমস্ত দেশি বিদেশি অস্ত্র একটা রুমে লক করে দিয়েছি। সব লোকেদের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে লাগাচ্ছি। সব কিছু কি লক করলে হবে? কিছু আত্মরক্ষার্থে কাছে রাখতে হবে, কিছু পাশে রাখেন। হাত একদম ফাঁকা করে দিলে চলবে না। ওকে, আপনি যেমন বলবেন। একটা গ্যাং এমনভাবে চুপচাপ হয়ে গেল, এ নিয়ে অনেক গ্যাং টেনশনে থাকবে, অনেক বড় বড় মাথা টেনশনে থাকবে। সবাই ভাববে গভীর কোনো পরিকল্পনা করছে।